গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তবে গরম যে হারে বেড়ে চলেছে, এই গরমের মধ্যে নিজেকে সুস্থ রাখা, ভালো রাখাটা সত্যি একটু চাপের ব্যাপার হয়ে উঠছে। জানি না এখনই এরকমভাবে হাঁসফাঁস করছি, বাকি দিনগুলি তো গরমের পড়েই রয়েছে। কী যে বিভীষিকাপ্রাপ্ত দিন, সেটা ভাবলেও যেন খুব কষ্ট হয়। দেখা যাক। তবে আমার মনে হয় উনিই তো সব করেন, যা করেন মোটামুটি ঠিকই রাখবেন। গরম যতই দিক না কেন, সহ্য করার ক্ষমতা কিন্তু যেন দেয়, এটাই প্রার্থনা ওনার কাছে। তো আজকে সকালে প্রথমে ঘুম থেকে উঠে এসে ছাদে আসলাম। তবে তার আগে এক পশলা রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গেছে। আপনাদের দাদাভাই আজকে অফিস গেছে তখন 7:30। মোটামুটি হয়ে গেছে বেশ কিছুটা রান্নাই। তবে সেই রান্নাগুলি আর শেয়ার হলো না, মুখে বলে দিচ্ছি। রান্না হয়ে গেছে ভাত, উচ্ছে আলু ভাজা, পেঁপে ডাঁটা আর তেলাকচুর পাতা দিয়ে শুক্তো, আর এদিকে বোয়াল মাছের ঝাল। তবে ভোরবেলাটা কিন্তু বেশ ফুরফুরে হাওয়া দেয় আমাদের এখানে। ছাদে উঠলে মনটা কিন্তু একদম শান্ত হয়ে যায়। এদিকে ড্রাগন ফলের গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে নিজেদের মতন করে বেড়ে উঠছে, পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে। রোদের মধ্যে রাখা হয়েছে গাছগুলি। আর এই লঙ্কা গাছটাতে দেখুন, একদম প্রত্যেকটা ফুলে ছোট্ট ছোট্ট লঙ্কায় কিন্তু ভরে উঠেছে। লঙ্কাগুলি বড় হবে, দেখতে সুন্দর লাগলেও এই লঙ্কাগুলি কিন্তু একদমই ঝাল নয়। আর এদিকে কামরাঙা গাছ থেকে দেখুন, কামরাঙাটা ঝড়ে পড়ে গেছে। ঝড় বলছি, তবে ঝোড়ো হাওয়া কালকে রাত্রেবেলা খুব হচ্ছিল, তো সেই হাওয়ার তাল সামলাতে না পেরে এই গাছের থেকে কিন্তু ফলটা পড়ে গেছে। তো গাছগুলির অবস্থা দেখলাম, মাটি ভিজে আছে ঠিকই, তবে গাছগুলি কিন্তু একটু রুক্ষ হয়ে গেছে। সারাদিন রোদে পড়ে তো, তাই সেটার কারণেই হয়তো। তাই এক বালতি জল এনে গাছগুলিকে একটু স্নান করিয়ে দিচ্ছি। কেন, বৃষ্টি না হলে কিন্তু গাছে তো সেভাবে স্নান করানো হয় না। মাঝে মধ্যে বোতলে করে জল নিয়ে স্প্রে করে দিই গাছগুলিতে। সপ্তাহখানেক হয়ে গেল গাছগুলিকে স্নান করানো হচ্ছে না, তাই আজকের সকালবেলাতে রান্নাটা সেরে নিয়েই আমি এক বালতি জল নিয়ে ছাদে চলে আসলাম। এখন ঘড়ির কাঁটায় 7:30 বাজে। আপনাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরেই আমি ছাদে চলে এসেছি। এসে গাছগুলিকে আগে ভালো করে স্নান করালাম, তারপরে নিজে জামাকাপড় কেচে নিজে স্নান টান সেরে আবার রান্নাবান্না করে ফেললাম। আর এতটা গরমে মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছি না। তবে আজকে রাত্রেবেলা বেশ কিছুটা রান্না করে রাখতে হবে, কেন কালকে আমাদের এখানে শীতল ষষ্ঠী। তাই কালকের দিনটা কিন্তু রান্নাবান্নার ছুটি। কালকে পান্তা। অবশ্য রাতের রান্নাবান্নাও শেয়ার করব আপনাদের সঙ্গে, তবে আজকে আর না, কালকে। আজকে তো অনেকটা রাত হয়ে যাবে রান্না করে উঠতে। তবে অনেক দিন পর আজকের একটুখানি ভাবলাম বড়া আলুর তরকারি করি। এই তরকারিটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমি খুব ভালোবাসি খেতে। কি বলবো, বড়া আলুর সঙ্গে সম্পর্কটা কিন্তু বেশ মধুর। তবে আমাদের বাড়িতে কেউ তো ভালোবাসে না এই তরকারিটা। এমনি ডালের বড়া ভাজা খায়, কিন্তু বড়া আলুর তরকারি করলে সবাই কিন্তু নাক সিটকয়। তাই একার জন্য আর করা হয় না। একার জন্য কোনো তরকারি রান্না করতে দেখবেন ইচ্ছা কিন্তু করে না। সবাই যেটা খাবে সেটাই কিন্তু খাওয়াটা মনে হয় যেন খুব শান্তির আর খুব আনন্দের। আর ছেলেমেয়েরা, আমরা তো মা, ছেলেমেয়েরা যেটা ভালোবাসে সেটাই করি, সেটাই ওদের সাথে মানিয়ে গুছিয়ে নেই। তাই ভাবি, পৃথিবীতে সব সম্পর্ক যদি মায়ের মতন হতো, তাহলে সব কিছুই হয়তো সহজ হয়ে যেত। কারোর সাথে কোনো ঝগড়া হতো না, দ্বন্দ্ব হতো না, এত ডিভোর্স হতো না, এত ছেড়ে চলে যাওয়া হতো না। কত সহজেই বলে ফেলি, মায়ের মতো নির্দ্বিধায় আগলে রাখার সাধ্য কিন্তু কারণ নেই। কাঁচের বাটি ছুঁড়ে ফেলার পর কাঁচের টুকরোগুলি তুলে রাখার দায় যেমন মায়ের, সেই দায় যেন প্রত্যেকের কাছেই প্রত্যাশা করে বসি আমরা কত সহজেই। কিন্তু আমরা সহজ হলাম কই? কালবৈশাখীর পর যেমন করে মাকে ডেকে উঠে নির্দ্বিধায়, রাগ অভিমান ভুলে কত সহজ হয়ে মায়ের কাছে চলে যাই আমরা ছুটে, ঠিক ততটা সহজ হয়ে সেইভাবে অন্য কাউকে ডেকে উঠতে পারি না আমরা সহজেই। অথচ তেমনভাবে ডাকতে পারলেই বোধ হয় পৃথিবীর প্রত্যেকটা সম্পর্ক তোমার আমার মতন সুন্দর হতো, সহজ হতো, মায়ের মতন হতো। লেখাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন, অপেক্ষায় থাকবো। তো এবারে দেখুন, আমি এদিকে কিন্তু তরকারিটা বসিয়ে ফেলছি।
বড়াগুলি কিন্তু ভেজে তুলে নিয়েছি। তারপরে আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে একে একে আদা জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু টমেটো সস, পরিমাণ মতন লবণ, সামান্য একটু মিষ্টি দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে ভেজে রাখা বড়াগুলি এখন কিন্তু দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। তবে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। আলুগুলি আমি খুব ছোট করে কেটেছিলাম আর তার মধ্যে সেদ্ধ করে ফেলে দিয়েছিলাম, তাই আলুটা অর্ধেকের বেশিই কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো। এবার বড়াটা দিয়ে আরেকটুখানি কষিয়ে নিয়েই আমি অল্প করে জলটা অ্যাড করে দেবো। দেখুন বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে আসতেই আমি জলটা অ্যাড করে দিচ্ছি। এবার ফুটে গেলেই গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব বড়া আলুর তরকারি। দেখুন কিছুক্ষণ পরে চলে আসলাম, দেখব আলু বড়া একদম কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ছড়িয়ে দেবো ওপর থেকে গরম মশলা আর দিয়ে দেবো 1 চামচ ঘি। তারপরেই আলু বড়ার তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর ঘি গরম মশলা যে কোনো তরকারিতে দিলেই কিন্তু তরকারিটা দেখতেও খুব সুন্দর হয়ে যায় আর টেস্টও কিন্তু দারুণ হয়। দেখুন একদম শুকনো করে কষা করে নামিয়ে ফেললাম। এখন করে নেব মাছের তেল। সেদিন যে বড় মাছটা আপনাদের দাদাভাই ধরেছিল আমার জন্মদিনের দিন, সেই মাছ থেকে অনেকটা তেল বেরিয়েছিল। তবে মাছের তেল আমরা কিন্তু খাই না খুব একটা। এটা যেহেতু জ্যান্ত মাছের ছিল সেই কারণে আজকে তেলটা আলু বেগুন পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করেছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে 1.5খানা পেঁয়াজ দিয়েছি আর কয়েক কোয়া রসুন কুচি দিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যেতেই মাছের তেলটা দিয়ে দিচ্ছি। মাছের তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা আলুটা আর ঝিরি করে কেটেছি বেগুনটা দিয়ে দেবো। দিয়ে বেশ খানিকক্ষণ ভাজা করে নিয়ে তারপরে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে তেলের ওপর ভাজা ভাজা করলেই কিন্তু মাছের তেলটা রেডি হয়ে যাবে। আর গরম ভাতের সাথে কিন্তু মাছের তেলটা দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যায় যারা খেতে ভালোবাসেন। তবে রান্নাটা কিন্তু একটু ভালো করেই করতে হয় মাছের তেলটা, না হলে মাছের একটা কিন্তু আঁশটানি গন্ধ ছাড়ে। তবে জ্যান্ত মাছের তেল হলে কিন্তু তখন আর মাছের আঁশটানি গন্ধটা লাগে না। তবে মরা মাছ হয়ে গেলেই কিন্তু সেই তেলটা খাওয়া আমার মনে হয় কিন্তু উচিত না। তাহলে সেই তেলটা একটু তিতকুটি ভাবও চলে আসে আর একটু মাছের আঁশটানি গন্ধও ছাড়ে, সে আপনি যত ভালো করেই তেল মশলা দিয়ে রাঁধুন না কেন। তাই নির্ভর করছে কিন্তু মাছের তেল রান্নাটা, মাছের তেলটা কতটা ভালো জ্যান্ত মাছের হবে তার উপরে। তো দেখুন আমি যেভাবে বললাম সেরমভাবেই কিন্তু এখন মশলা দিয়ে বেশ সুন্দর করে কিন্তু ভাজা ভাজা করছি। তবে এখন একটু ঢেকে দেবো বেগুনটা আলুটা মজার জন্য। তবে বেগুন তো মজতে বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়তেই হয়ে যায়। আর মাছের তেল রান্নাটাও কিন্তু আমার মোটামুটি 15 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। এখন দেখুন পুরো রান্নাটাই কিন্তু হয়ে গেছে। মাঝখানে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে তলা থেকে লেগে না ধরে। আর ফাইনালি মাছের তেল রান্না কমপ্লিট হয়ে গেল। দেখুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। দেখতে কিন্তু দারুণ হয়েছিল, খেতেও বেশ ভালো হয়েছিল। এখন করে ফেলবো এই গরমেও ফুলকপি। আসলে কালকে আপনাদের দাদাভাই একটা ফুলকপি এনেছে। গরম যতই পড়ুক না কেন দেখবেন ওই গরমকালে প্রতিদিন একঘেয়েমি পটল, ঢ্যাঁড়স, ঝিঙে খেতে কিন্তু ভাল লাগে না। মাঝে মধ্যে মুখের স্বাদটা চেঞ্জ করাও কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো। তাই আজকের কী করেছি, রাত্রিবেলার জন্য ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে একটু ঝোল করে রেখেছি। বাবারে গরমে হাঁপিয়ে গেছি, তাই ভাবলাম জলটা আগে খেয়ে বোতলটা শেষ করে ফেলি। রান্না করতে করতে মোটামুটি 2 বোতল জল আমার খাওয়া হয়ে যায়। আর ডাক্তার বলেওছে জলটা আমাকে একটু বেশি করে খেতে, সেই কারণে আমি একটু বেশি করেই জলটা খাই। ডিমটা ভেজে তুলে নিয়ে এখন ফুলকপিটাও ভেজে তুলে নিচ্ছি। তবে ফুলকপি ভাজার আগে আলুটা ভেজে তুলে নিয়েছিলাম। ফুলকপিটা দেখেই নিলেন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে চলুন তরকারিটা বসিয়ে ফেলি। জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের ওপরে আর দিয়ে দেবো একটুখানি আদা জিরে বাটা। ডিম দিয়েছি দেখে কিন্তু আমি ফুলকপির মধ্যে পেঁয়াজ রসুন দিইনি, এটাও কিন্তু নিরামিষেই করেছি। আজকের মোটামুটি পেঁয়াজ ছাড়া বড় আলুর তরকারিটাও করেছি আর এদিকে ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে ঝোলটাও করেছি। তবে ওই রান্নাটা আমি দুপুরে খাইনি, জানি না কেমন হবে খেতে। রাত্রে খেয়ে বোঝা যাবে কেমন হয়েছে খেতে। আর দেখুন আদা জিরে বাটাটা দিয়ে একটু জল অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো। তবে আদা জিরের সাথে যেহেতু কাঁচা লঙ্কা বেশ খানিকটা দিয়ে বাটা আছে, তাই আর অত বেশি লঙ্কার গুঁড়ো দিলাম না। আর একটু রঙটা ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর জলটা তো আমি প্রথমেই অ্যাড করে দিয়েছি। এবার মশলাটাকে কষিয়ে নিয়ে আলু, ফুলকপি, ডিম দিয়ে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নেব। তারপরে ফাইনালি জলটা অ্যাড করে দেবো। যেহেতু ঝোল হবে তাই একটু বেশিই জল দিয়েছিলাম। আবার বিকেলবেলা গরম করতে যাতে না জল দিয়ে গরম করতে হয়। দেখবেন বিকেলের তরকারিতে জল দিয়ে গরম করলেই কিন্তু তার স্বাদটা অন্যরকম হয়ে যায়।
তাই একটু ঝোল সমেতই নামিয়েছি বিকেলবেলা, যাতে আর জল না দিয়ে গরম করতে হয়। একটুখানি ঝোলটাকে টানিয়ে নেবো, তাহলেই তরকারিটা কিন্তু বেশ ভালোই খেতে হয়ে যাবে। বেশ অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছিলাম, আবার একটু ঢাকনাও দিয়ে দিয়েছিলাম যাতে একটু মজে যায়। দেখলাম বেশ সুন্দর মজে গিয়ে সুন্দরভাবে তেল ছেড়ে এসছে, তাই এখন জলটা অ্যাড করে দিলাম। এবারে ফুটে যেতে গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে ফেলেছিলাম, আর একেবারে আপনাদের ফাইনালটাই দেখালাম। তাহলে আজকের মতন এখানেই কিন্তু রাখলাম। ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। গুড নাইট।